আচ্ছা আসো, আসসালামু আলাইকুম। তো যে ম্যাথটা আজকে করবো এটা হলো বরিশাল বোর্ড 2019 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়ের পড়া। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা প্রথম থেকে একটু পড়ি। আর্থিক বিবরণীর মাহাদি অ্যান্ড কোং এর 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে নিম্নোক্ত একটা রেও মিল দিয়ে দিছে এবং নিচে রেও মিলের নিচে কিছু অন্যান্য তথ্য যেগুলির কি নামে লেখা হয়, সমন্বয় নামে লেখা হয়। এই সমন্বয় দিয়ে দিছে, তাহলে উদ্দীপকে রেও মিল আর কি দেওয়া, সমন্বয় দেওয়া। এখন প্রশ্ন হাতে পাইয়া সর্বপ্রথম আমরা কি করতে বলি, সমন্বয়। মনে রাখবা। আচ্ছা, তোমার কিছু বেসিক মাইশা বুঝার বাকি আছিল, যেমন এই যে অঙ্ক হাতে পাইয়া সর্বপ্রথম আমরা কি করতে বলি, সমন্বয়। অঙ্ক করার জন্য, এই অধ্যায়ের অঙ্ক করার জন্য কিছু জিনিস, কিছু নোট তুমি একটু এগুলি লিখে নাও একটা খাতার মধ্যে। আমি বলতেছি, ঠিক আছে? এগুলি ম্যাথ করার জন্য লাগবে। যারা এগুলি জানি তারা না লিখলেও চলবে, আর যারা জানি না তারা লিখে নেন। এগুলি অঙ্ক করার সময় লাগে। তাহলে উদ্দীপকে আপনার কাছে আর্থিক বিবরণী অধ্যায়ে একটা কি দিয়ে দিব, একটা রেও মিল আর কিছু কি দিব, সমন্বয়। এখন আপনার প্রথমেই জানতে হবে রেও মিলে কোন এন্ট্রিগুলি থাকে আর সমন্বয়ে কোন এন্ট্রিগুলি থাকে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে প্রথমেই জানি রেও মিলে কোন এন্ট্রিগুলি থাকে। তাহলে আমরা লিখি রেও মিলে, লিখো রেও মিলে সকল ধরনের কি লেনদেন, লিখিত ও নগদ, লিখিত ও নগদ লেনদেন থাকে। তাইলে বলো নগদ লেনদেন কই থাকে? উদ্দীপকের রেও মিলে। লিখিত লেনদেনগুলি কই থাকে? রেও মিলে। লিখিত মানে কি? যেগুলি হিসাবের বইতে অলরেডি লেখা হয়ে গেছে, এগুলি থাকে রেও মিলের মধ্যে। হিসাবের বই বলতে কোনটাকে বুঝাচ্ছি? জাবেদা, খতিয়ান। হিসাবের বই কয়টা পৃথিবীতে? দুইটা, জাবেদা, খতিয়ান। সর্বপ্রথম লেনদেন হইলে কোন বইতে লিখি আমরা? জাবেদায়। তাহলে যেগুলি জাবেদাতে লেখা হয়েছে ওইগুলি কোথায় গেছে পরে? জাবেদা থেকে লেনদেন কোথায় যায়? খতিয়ান থেকে কোথায় যায়? রেও মিলে। তার মানে যেগুলি রেও মিলে আছে এগুলি হিসাবের বইতে লেখা হয়েছে এবং এগুলি সব কি লেনদেন? নগদ। আর যেগুলি লেখা হয় নাই, তাইলে রেও মিলে সকল ধরনের কি থাকে? লিখিত আর নগদ। তাহলে অলিখিত গুলি কই থাকে? যেগুলি লিখতে ভুলে গেছে, যেগুলি নগদ না, অনগদ, সেগুলি থাকে রেও মিলের বাইরে। কোথায়? তাইলে আমরা বলতে পারি সমন্বয়ে উদ্দীপকে তাইলে জিনিস কয়টা থাকে? একটা রেও মিল থাকে আর কিছু। তাহলে রেও মিলে কোনগুলি থাকে আর সমন্বয়ে কোনগুলি থাকে? নোট করেন, সমন্বয়ে সকল ধরনের অলিখিত, কি? অলিখিত, অনগদ, অলিখিত, অনগদ, অসমন্বিত, অসমন্বিত, অহিসাবভুক্ত, অসমন্বিত, অহিসাবভুক্ত, সব একই কথা এগুলি। অহিসাবভুক্ত, অবিকৃত, অবিকৃত। তাহলে সমন্বয় সকল ধরনের অলিখিত, অনগদ, অসমন্বিত, অহিসাবভুক্ত, অবিকৃত, অনগদ। অনগদ তো লেখছি। এগুলি শেষ লেখা। বকেয়া, অগ্রিম, বকেয়া, অগ্রিম, লেনদেন থাকে। দাঁড়ি লিখছি। তাহলে আমরা বলতে পারি যেমন এরকম এন্ট্রি পাইছ, মাল বিক্রি করছে হিসাবভুক্ত হয়নি, তার মানে কি? বা লিখতে ভুলে গেছে, যেটা তুমি 9-10 বলতা অলিখিত বিক্রয়, বিক্রি করছে লিখতে ভুলে গেছে। তারপরে মাল বছর শেষে
গোডাউনে এত টাকার মাল রয়ে গেছে, বিক্রি হয় নাই, ওইগুলোরে তুমি কি দেখো? এই সমাপনী মজুদের আরেক নাম কি? অবিকৃত পণ্য। এগুলি কই থাকে? সমন্বয়। বেতন 2 মাসের বকেয়া আছে, এটা কই থাকে? বকেয়া লেনদেন কই থাকে? স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরো, থাকতো কিনা সমন্বয়? অবচয় কি ধরনের লেনদেন? অবচয়ের জন্য আপনি আমার বেঞ্চে বসে আছেন, এই জন্য কি আমার আলমারি থেকে কোনো টাকা যাইতেছে? বেঞ্চে বসে থাকলে বেঞ্চের কি হয়? অবচয়, ক্ষয় হইতেছে না? অবচয় একটা কি হিসাব? ব্যয় হিসাব। কিন্তু এই ব্যয়ের জন্য ক্যাশ থেকে কোনো টাকা আসেও না, যায়ও না, এটা একটা কি ব্যয়? কই থাকে? ভাড়া 15 মাসের দিয়া দিছে, দেওয়ার কথা 12 মাসের দিয়া ফেলাইছে, 15 মাসের, কয় মাসের বেশি দিছে? অগ্রিম। এগুলি সব কই থাকে? তাহলে অলিখিত, অনগদ, অসমন্বিত, অহিসাবভুক্ত, অবিকৃত, বকেয়া, অগ্রিম, এই টাইপের লেনদেন সব সমন্বয়। আর রেও মিলে থাকে কোনগুলি? লিখিত ও নগদ। কোনো কোশ্চেন আছে? এটা অঙ্ক করার জন্য খুবই জরুরি একটা নোট ছিল, এটা লিখে নিয়েন সবাই। তো যাই হোক, গেল এইটা। এবার আসেন আমরা মেইন অঙ্কের উপর। তাহলে প্রশ্ন হাতে পাইয়া আমরা দেখলাম যে দুইটা উদ্দীপকের দুইটা তথ্য আছে, রেও মিল আছে, সমন্বয় আছে। রেও মিলে কি থাকে, সমন্বয় কি থাকে, নোট দিয়া দিলাম। এবার আমরা প্রশ্ন হাতে পাইয়া সর্বপ্রথম স্যার কি পড়বো? আগে আপনি সমন্বয় পড়বেন। এখন আসেন, সমন্বয় আবার কত প্রকার? এই যে আপনি পড়লেন সমন্বয় এগুলি থাকে। সমন্বয়কে 2 ভাগে ভাগ করা যায়, নোট করেন। সমন্বয় 2 প্রকার। সমন্বয় কত প্রকার? 2 প্রকার। 1 নাম্বার অভ্যন্তরীণ সমন্বয়। 1 নাম্বার কি? অভ্যন্তরীণ সমন্বয়। অভ্যন্তরীণ সমন্বয়গুলি কই থাকে? রেও মিলের ভিতরে। এগুলি থাকবে রেও মিলের ভিতরে। রেওয়া মিলের ভিতরে থাকে, ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে কি সমন্বয়? বাহ্যিক সমন্বয়। বাহ্যিক মানে কি? বাহিরে। তাইলে এগুলি থাকবে কোথায়? রেও মিলের বাহিরে। তাইলে বলেন সমন্বয় কত প্রকার সবাই? 2 প্রকার। অভ্যন্তরীণ সমন্বয়, বাহ্যিক সমন্বয়। অভ্যন্তরীণ মানে কি? ভিতরে। এটা এই অভ্যন্তরীণ সমন্বয় কই থাকে? রেও মিলের। আর বাহ্যিক সমন্বয়গুলি কই থাকে? রেও মিলের বাহিরে। এখন আসেন, স্যার বাহিরের সমন্বয়গুলি তো এমনি দেখা যায়, যে বাইরে কয়টা সমন্বয় আছে দেখা যায় না, কিন্তু ভিতরের গুলি কেমনে বুঝবো? ভিতরের সমন্বয় দেখতে 4 রকম। কি বলছি? ভিতরের সমন্বয় দেখতে কয় রকম? তাইলে অভ্যন্তরীণ সমন্বয় বা ভিতরের সমন্বয়, অভ্যন্তরীণ সমন্বয় 4 ভাবে থাকতে পারে। অভ্যন্তরীণ সমন্বয় কয় ভাবে থাকতে পারে? 4 ভাবে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, তো যেখানে যে অভ্যন্তরীণ সমন্বয় কয় ভাবে থাকতে পারে? 4 ভাবে থাকতে পারে। রোমান সংখ্যার 1 দিয়ে লিখি। পার্সেন্ট আকারে থাকতে পারে। এটা রেও মিলের ভিতরে কি আকারে থাকতে পারে? পার্সেন্ট আকারে। 2 ভগ্নাংশ আকারে। কি আকারে? ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ চিনো তো মাইশা? যেমন এই যে এরকম লিখি না 5/2, এরকম ভগ্নাংশ আকারে থাকতে পারে। তারপরে থাকতে পারে বছর আকারে, মাস আকারে। বছর আকারে থাকতে পারে। আরেকটা হচ্ছে মাস আকারে থাকতে পারে। আচ্ছা, মাস আকারে থাকতে পারে। আরেকটা ভালো কথা, একটু আগে কে যেন বলতেছে তারিখ আকারে। তারিখ কোনো সমন্বয় না। আমি বলছি মাস, বছর, তারিখ কোনো সমন্বয় না। তারিখ থাকতে পারে, তারিখ কিন্তু কোনো সমন্বয় না। আমি বলছি সমন্বয়গুলি কি কিভাবে থাকতে পারে ভিতরে? পার্সেন্ট আকারে, ভগ্নাংশ আকারে, বছর আকারে। যেমন পাইছো 9 10-এ বা ইন্টার ফার্স্ট ইয়ারও পাইছো, ইজারা সম্পত্তি পাশে ব্রেকেট দিয়ে লেখা থাকতো 10 বছর, এরকম বছর আকারে থাকলে বুঝবে এটা কি সমন্বয়। তারপরে লেখা থাকে বেতন 10 মাস, এরকম মাস আকারে থাকে, এটা অভ্যন্তরীণ সমন্বয়। আবার ধরো একটা তারিখ দেওয়া, যে বিনিয়োগের পাশে এমন তারিখ দেওয়া 1/1/2026, এরকম তারিখ কোনো সমন্বয় না। তারিখ কোনো কি না? সমন্বয় না। তারিখ কোনো সমন্বয় না। সমন্বয় হচ্ছে এইগুলি। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাইলে স্যার আমরা তো এইটাও শিখে ফেললাম।
সমন্বয় কয় প্রকার? দুই প্রকার। ভিতরের সমন্বয়, বাইরের সমন্বয়। ভিতরের গুলি দেখতে কয় রকম, আর বাইরের গুলি তো দেখা যায়। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এবার আমরা ম্যাথে যাইতে পারি। আসেন শুরু করি। এটাকে আমরা নামে নেই। এখন আমরা ম্যাথের জন্য প্রস্তুতি নিব, ঠিক আছে? আসেন। তো অঙ্ক হাতে পায়া সর্বপ্রথম কি পড়বেন? সমন্বয়। সমন্বয় কত প্রকার? দুই প্রকার। অভ্যন্তরীণ সমন্বয়, অভ্যন্তরীণ সমন্বয় দেখতে কয় রকম? তাহলে ভিতরে দেখেন তো এরকম চার রকম কি কি সমন্বয় দেখতে পান। ভিতরে কয়টা সমন্বয় আছে? আমি একটা দেখছি। বেতন কয় মাস লেখা, ঋণপত্রের পাশে কয় পার্সেন্ট লেখা, 6%। এগুলি কি সমন্বয় বলেন আপনারা? অভ্যন্তরীণ সমন্বয়। কোন কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে অভ্যন্তরীণ সমন্বয় কয়টা? দুইটা। বাইরের সমন্বয় আছে কয়টা? লাস্টে দেখলেই হয়, চারটা। তার মানে এই অঙ্কে মোটমাট সমন্বয় কয়টা? ছয়টা। ভিতরে দুইটা, বাইরে চারটা। বাইরের চারটা এখন আমরা আগে পড়বো, ভিতরের গুলি তো দেখিয়ে ফেলাইছি। এখন বাইরের গুলি, আচ্ছা সমন্বয়ের ইংলিশে কি বলে? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্ট শব্দের বাংলা অর্থ কি? একত্র করা। এগুলির একত্র করতে হবে। আসলে মূলত রেওয়া মিল থেকে, এখনকার সংখ্যাটা রেওয়া মিল থেকে বা হিসাবের বই থেকে যেসব জিনিস লেখা থেকে কি পড়ে? বাদ পড়িয়া যায়, যেগুলির জাবেদা খতিয়ান করি নাই। আপনার সমাপনী মজুদের কি সারা বছর জাবেদা দিতেন? সমাপনী মজুদ বছরের কবে বাইর করি আমরা? বছরের শেষে। এটা তো সারা বছর ধরে জাবেদাও দেয়নি, এটা সারা বছর ধরে খতিয়ানও করি নাই। তার মানে এটা তো রেওয়া মিলেও থাকার কথা না। তাহলে যেসব জিনিস হিসাবের বই থেকে বাদ পড়ছে, যেগুলি লিখি নাই, হিসাব করি নাই, বাদ পড়া এন্ট্রিগুলি কোথায় থাকে? সমন্বয়ে থাকে। এখন এই বাদ পড়া এন্ট্রিগুলিকে আমরা বাদ দিয়ে দিব না অ্যাডজাস্ট করব? অ্যাডজাস্ট করব, একত্র করব। কার সাথে একত্র করব? বাদ পড়ছে কার থেকে? জাবেদা থেকে। তো অ্যাডজাস্ট করব কি দিয়া? জাবেদা দিয়া। এখন জাবেদা বলার সময় আমরা কয়টা পক্ষ বলি? ডেবিট পক্ষ। এই জন্য আমাদেরকে স্কুল কলেজে স্যাররা শিখায় কি? সমন্বয়ের কাজ কয় জায়গায় হয়? দুই জায়গায়। এই দুই জায়গায় কেন হয়? জাবেদার কারণে। কথা বুঝাইতে পারছি? তাইলে এখন আমরা এইগুলির একত্র করব। এখন আপনি বলেন, আপনি বলতেছেন স্যার জাবেদা থেকে বাদ পড়ছে, জাবেদা দিয়ে একত্র করবেন। আপনার কাছে কি উপরে জাবেদা আছে না রেওয়া মিল আছে? তাইলে আপনি এখন কার সাথে আপাতত একত্র করতে পারবেন? রেওয়া মিলের সাথে। এখন কিভাবে একত্র করবেন আসেন দেখাই। সমাপনী মজুদ পণ্য গয়না রাখা হয়েছে গোডাউনে, কত টাকার মাল আছে বছর শেষে? 50,000। মূল্যায়ন মানে গয়না রাখা। সমাপনী মজুদ মানে যেই পণ্য বছরের শেষে রয়ে গেছে, বিক্রি হয় নাই, মানে অবিকৃত পণ্য। তো অবিকৃত পণ্যের কাজ শিখাইছি আপনাদেরকে নোটের মধ্যে। অবিকৃত পণ্যের কাজ কোন পণ্যের সাথে? বিকৃত পণ্যের সাথে। বিকৃত পণ্যের ভাই কি ভিতরে থাকে না? ওটা অঙ্ক করে বাইর করি। ওইটা ভিতরে অ্যাডজাস্ট করার মতো কিছু নাই, ওটা অঙ্ক করার সময় বাইর করবো। চলে যান 2 নাম্বার সমন্বয়। দেখেন, খেয়াল করেন, এখন নোট কাজে লাগবে। পড়েন। বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য কত? 10,000 টাকা মূল্যের পণ্য কিসের অন্তর্ভুক্ত আছে? যা বিক্রয় হিসাবে কি হয়নি। এরকম এন্ট্রি শিখাইছি। যে দোকানদারের কাছে মাল দিয়া যায়, কোম্পানিওয়ালারা আইসা বলে ভাই বিক্রি কইরা কইরা কি দিয়েন? টাকা দিয়েন। আর বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে দিয়েন। তাহলে কয় শর্তে মালটা দোকানদাররে দিছে? 2 শর্তে। হয় বিক্রি করবেন, নাইলে এটারে এক ধরনের আমি কি ধরতে বলছিলাম? বিক্রয় ফেরত। মনে করে দেখেন, নোট উল্টে বিক্রয় থেকে বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য কি করছিলাম আমরা? বাদ দিছিলাম। এই যে আবার লেখাও দিছে তারা যে এরকম ফেরত শর্তে কয় টাকার মাল পাঠাইছি দোকানদারের কাছে, এইটা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, কিন্তু যা আদৌ কি হয়নি, এটা বিক্রি হয় নাই। মালটা কি হয় নাই? বিক্রি হয় নাই। আমরা বিক্রয়ের কি করে রাখছিলাম? অন্তর্ভুক্ত। যে ধরে নিচে বিক্রি হয়েছে, আদৌ বিক্রি হয় নাই। তাহলে এই মাল কি আসবে? এখন আপনার এই উত্তর দেন। ফেরত আসবো। তাহলে এটা বিক্রয় ফেরত, এটা বাদ যাবে বিক্রয় থেকে। কোনো প্রশ্ন আছে কিনা এতটুকু পর্যন্ত? তাইলে বলেন, এই মাল ফেরত আসবো, তাহলে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের যাবে নাকি? বলো সবাই। বিক্রয় ফেরতের যাবে দা বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। এটার একবার কাজ হবে বিক্রয়ের সাথে জাবেদা অনুযায়ী। বিক্রয় ফেরতই তো, তো জাবেদা অনুযায়ী কয় জায়গায় কাজ?
একবার কাজ হবে বিক্রয়ের সাথে, বিক্রয়ের পাশে নাম্বার লেখো মাইশা 2। আরেকবার কাজ হবে প্রাপ্য হিসাবের পাশে, প্রাপ্য হিসাবের পাশে নাম্বার লেখো 2। এখন এই নাম্বার লেখার রহস্য কি? এই যে আপনি একটু আগে যে আমি বললাম যে এই এন্ট্রিগুলি জাবেদা করা থেকে কি পড়ছিল, বাদ পড়ছিল, এগুলিরে কি করতে হবে? রেওমিলের সাথে অ্যাডজাস্ট করতে হবে, একত্র করতে হবে। কার কার সাথে একত্র করবেন এটা আপনি জাবেদা করে বাইর করে নেবেন। যেমন বিক্রয় ফেরতের জাবেদা কি বললো মাত্র সবাই, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। তো বিক্রয় ফেরত কার থেকে বাদ যায়? এটা একবার কাজ হইব বিক্রয়ের সাথে, আরেকবার কাজ হইব প্রাপ্য হিসাবের সাথে। তো এটা কয় নাম্বার সমন্বয়ের কাজ? এই জন্য এগুলির পাশে 2 লেখা রাখছি। যখনই অঙ্ক করবেন আপনি, অঙ্ক করার সময় কিন্তু আমাদের চোখটা থাকে কিসের মধ্যে? রেওমিলের মধ্যে। তো ফলে কি হয়, নিচে যদি কোনোটার সাথে কাজ থাকে অনেক সময় পরীক্ষার হলে বাদ পড়ে যায়। এই নাম্বারটা লেখা নিলে আপনার অঙ্কটা আর কি হইব না, ভুল হইব না। যখন আপনি বিক্রয়ের দিকে তাকাবেন যে দেখবেন আরে বিক্রয়ের পাশে নাম্বার লেখা, নাম্বার লেখা মানে নিচে কি আছে, এটার সাথে সমন্বয় কাজ আছে। নিচে এটার সাথে সমন্বয় কি আছে এবং কত নাম্বারের সাথে কাজ আছে? 2 নাম্বারের সাথে, 2 লিখে নিস। এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, নাম্বার লিখে নেবেন, জাবেদা পড়ে পড়ে যে কোনটার সাথে কাজ এটার। তাহলে এগুলি কি বাদ দিয়ে দেওয়া যাবে না, একত্র করতে হইব। এরকম নাম্বার লিখে লিখে একত্র করবেন। এখন মা আমার একটা কথা বলেন, এই যে মালটা যে ফেরত আসবো, মালটা ফেরত আসলে মালটা কোন মালের সাথে এটা মিশিয়ে ফেলাইবেন? গোডাউনের মালের সাথে। মালটা যে ফেরত আসবো, 10,000 টাকার মাল যে আপনি বিক্রি করছেন, এটা ফেরত আসবো, ফেরত আসলে এটা কি ফালাই দিবেন না মালটা গোডাউনের মালের সাথে মিলিয়ে রাখবেন? আপনার পণ্য, দোকানের পণ্য ফেরত আসছে, মিলিয়ে ফেলাইবেন। তো দোকানে যে এই যে দোকানে যে পণ্যটা আপনি গোডাউনের পণ্যের সাথে যে মিলিয়ে ফেলবেন, তো গোডাউনে বছর শেষে কোন পণ্য থাকে? তার মানে এই পণ্যটা আইসা কোন পণ্যের সাথে মিশবো? সবাই এই যে পরের লাইনে কি লেখছে, উক্ত পণ্যের কিনা দাম কত ছিল। এই কিনা দামটা দিছে কেন? সবাই মাল বিক্রি করি কোন মূল্যে? বিক্রয় মূল্যে। যখন এটা ফেরত আসবো, আপনিই বলতেছেন ফেরত আসলে এটা কোন মালের সাথে মিশবো? গোডাউনে কোন মাল থাকে? অবিকৃত পণ্য। তো সমাপনী মজুত পণ্য যেটি অবিকৃত পণ্য, যেটি দোকানের মাল, এটির কি আপনি বেচা দামে হিসাব করেন না কিনা দামে হিসাব করেন? কিনা দামে হিসাব করেন। তাইলে এটা যখন আইসা মিশবো, এটা কোন মূল্যে মিশবো? ক্রয় মূল্যে। তাহলে বিক্রয় করি কোন মূল্যে? সবাই ফেরত আসবো কোন মূল্যে? বিক্রয় মূল্যে। কিন্তু ফেরত আইসা মিশবো কোন পণ্যের সাথে? ক্রয় মূল্যের সাথে। ওই যে গোডাউনের মালের সাথে মিশবো ক্রয় মূল্যে। তার মানে এখন আপনারা সবাই মিলে উত্তর দেন, গোডাউনের মালের সাথে যে পণ্যটা যে ফেরত আসতেছে, পণ্য ফেরত আসাতে গোডাউনের মাল বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাইলে এইটা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ না বিয়োগ? যোগ। কোন মূল্যে যোগ? তাইলে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য, এই সমন্বয়ের টোটাল কয় জায়গায় কাজ হইতাছে? 4 জায়গায়। সবাই মনোযোগ, আবার এই লাস্ট বার বলতেছি। তাহলে নরমালি এইটা একটা বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতের কাজ কয় জায়গায় যাবে অনুযায়ী? 2 জায়গায়। একবার বিক্রয়তে বাদ, আরেকবার এই মালটা ফেরত আইসা কোন মালের সাথে মিশবো? সমাপনী মজুদের সাথে। তো সমাপনী গোডাউনের মালের সাথে মিশলে সমাপনী মজুদ পণ্য আগের চেয়ে বাড়বো না কমবো? মানে এক কথা দোকানের মাল আগের চেয়ে বাড়বো না কমবো? মাল ফেরত আসলে দোকানের মাল বাড়বো। তো কোন মূল্যে এটা বাড়বো? ক্রয় মূল্যে এটারে যোগ করে দেব। কথা বুঝাইতে পারছি? তাহলে বলেন আহনাফ সিটি কলেজ, বিক্রয় ফেরত কোন মূল্যে বিক্রয় থেকে বাদ? বিক্রয় মূল্যে বিক্রয় থেকে বাদ। আর কোন মূল্যে? সমাপনী মজুদের সাথে যোগ। ক্রয় মূল্যে সমাপনী মজুদের সাথে যোগ। হ্যাঁ বলেন। 4 বার হয়। মা কিভাবে আমি হিসাব দিই? বিক্রয় একবার কাজ, প্রাপ্য হিসাবে একবার কাজ, কয়বার হইল? 2 বার। সমাপনী মজুদের সাথে এসে কি হইব? সমাপনী মজুদ আবার কয় জায়গায় বসে? 2 জায়গায়। একবার চলতি সম্পদে, একবার বিক্রিত পণ্যের ব্যয়। তো কয় জায়গায় হইল? টোটাল 4 জায়গায়। সমন্বয়ের কাজ কোনো সময় বেজোড় হয় না, হইলে কি হয়? জোর। এটা মনে রাখবেন। তাইলে আরেকবার এটা এই পণ্যের সাথে এসে মিশবো। ওকে ফাইন। 2 নাম্বার সমন্বয় নিয়ে কারো কোনো মনের মধ্যে প্রশ্ন আছে? এটা কোন মূল্যে বাদ যায় আর কোন মূল্যে এসে যোগ হয়? ক্লিয়ার হয়েছি? থ্যাংক ইউ। 3 নাম্বার কাস্টমারদের মধ্যে ফ্রি। ফ্রি মানে কি? বিনামূল্য। বিনামূল্য মানে কি? ফ্রি। ফ্রি আবার বিজ্ঞাপন। বিজ্ঞাপন সিলেট। আমি যাবে না জিজ্ঞাসা, বিনামূল্যের ইংলিশ কি?
ফ্রি। ফ্রিতে মানুষের মধ্যে কি বিলাইছি, এটা বিজ্ঞাপন বুঝায়। তাহলে এটা জাবেদা বলো, বিজ্ঞাপন দিছি পণ্য দিয়া, বিজ্ঞাপন ডেবিট। কি দিয়া বিজ্ঞাপন দিছ, নগদ টাকা দিয়া না পণ্য দিয়া? তাহলে কি ক্রেডিট? জাবেদ অনুযায়ী কয় জায়গায় কাজ? একবার বিজ্ঞাপনের সাথে, একবার ক্রয়ের সাথে। নাম্বার লেখো 3। এরপরে পাশে পড়ো 3 নাম্বার, কিন্তু শেষ নেই এখনো। বলছে মোট বিজ্ঞাপনের কতটুকু? 3 ভাগের 1 ভাগ কি করতে হবে? অবলোপন শব্দের অর্থ কি? খরচ। মানে মোট যা বিজ্ঞাপন হয়। আচ্ছা বলো তো মা, বিজ্ঞাপন কত আছিল সবাই? আরো ফ্রিতে খাওয়াইছো কত? টোটাল বিজ্ঞাপন কত? এটাই মোট বিজ্ঞাপন 18,000। এই 18,000-এর 3 ভাগের কয় ভাগ খরচ? 3 ভাগের 1 ভাগ খরচ। তাহলে বাকি 2 ভাগ কি? বাকি 2 ভাগ সম্পদ। 3 ভাগের 1 ভাগ খরচ, বাকি 2 ভাগ কি? আর সম্পদটারে কি নামে ডাকে? বিজ্ঞাপনের সম্পদের অংশটুকুরে বিলম্বিত বিজ্ঞাপন। গুড। তাইলে কয় ভাগ খরচ সবাই? যতটুকু অবলোপন, অবলোপন মানেই খরচ, 1 ভাগ খরচ। তা 18,000-এর 3 ভাগের 1 ভাগ কত? 3 দিয়ে ভাগ দেন, 6,000। 6,000 খরচ। তাহলে বাকি 12,000 কি? সম্পদ। ওই সম্পদটার নাম কি? বিলম্বিত বিজ্ঞাপন। এটা একটা অলিক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন কি সম্পদ? আচ্ছা, এগুলি সবই বিজ্ঞাপনের সাথে কাজ। 4 নাম্বার, নতুন এন্ট্রি, নতুন সমন্বয়। আজকে এই অঙ্কে 2টা সমন্বয় পাইলেন, 2 আর 4। এগুলি একটু ভালো করে দেখেন। আজকের টপিকে এই 2 আর 4 নিয়া। চালানি কারবারের প্রেরিত পণ্য, এরকম একটা ওয়ার্ড শুনছি, হয়তো না বুঝে অঙ্ক করছি অনেক। আমি এক কথা সহজ ভাষায় তোমারে বলি, ভিডিওটাও সেভ থাকবো, লাগলে তুমি ইউটিউব থেকেও দেখতে পারবা। প্রতিদিন তো দিতেছি গ্রুপে লিঙ্ক সহ। চ্যানেল সাবস্ক্রাইব করছিলা? যাক, তাহলে তো ভালো, তাহলে আপডেট পাইয়া যাইবা। নিজের পণ্য কয়ভাবে বেচতে পারবা জানো? নিজের পণ্য, একটু বুদ্ধি খাটাই উত্তর দিত। নিজের পণ্য কয়ভাবে বেচতে পারবা? এই যে ওয়ালটন, ওয়ালটন তার পণ্য সে কয়ভাবে বেচতে পারে? 2 ভাবে। হয় নিজেরটা নিজে বেচতে পারবা। আমি কিভাবে বলতে গেলে আমি কোনটা নগদ ধারে বুঝাইতেছি না, মানে কেমনে কেমনে এই মাল বেচতে পারবা। হয় নিজে বেচতে পারবা, আর নাইলে এজেন্ট ধরে বেচতে পারবা। কি ধরে? এজেন্ট, প্রতিনিধি। যেমন বিকাশে টাকা উঠাইতে গেলে জিগায় পার্সোনাল, এই কথা বলো না, পার্সোনাল নাকি এজেন্ট। ওই বেড়ায় বিকাশের এজেন্ট। এজেন্ট শব্দের বাংলা অর্থ কি? প্রতিনিধি হইয়া কাজ করে। যেমন এখানে আমাদের আরএফএল এর বেস্ট বাইয়ের একটা শোরুম আছে লন্ডন মার্কেটে, দেখছো তো? তো এই জায়গায় বেস্ট বাইতে আরএফএল বাদে অন্য কোনো প্রোডাক্ট বেচে? যেই বেটাই এটা ডিলারশিপ আনছে বা আরএফএল কোম্পানি নিজেরাই ধরে এই শোরুম দিছে, তাহলে এই শোরুম তারা কি ধরে বিক্রি করতে, মানে কিভাবে মালগুলি বিক্রি করতেছে? এজেন্ট ধইরা। মানে যারা এই দোকানের ভিতরে কাজ করে তারা আরএফএল এর কি হয়ে কাজ করতেছে? এজেন্ট হইয়া। দেখো আরএফএল এর গেঞ্জি মেঞ্জি পরে রাখছে সব, না বুঝতেছো না পড়া? তাইলে দোকানের মাল কয়ভাবে বেচতে পারবা? হয় নিজেরটা নিজে, আর নাইলে এজেন্ট ধরে। আর এজেন্ট ধরে যেই মাল বেচে প্রতিষ্ঠান, এজেন্টের কাছে এখন ধরো একটা ওয়ালটনের এজেন্ট, সে ওয়ালটনের ফ্রিজ আছে, টিভি আছে, মোবাইল আছে, এত টাকায়, সব ইলেকট্রনিক জিনিস। ধরো 5 কোটি টাকার সামান আনছে সে। বাংলাদেশে 5 কোটি টাকার সামান তো নগদে কিনা ব্যবসা শুরু করতে পারবো? বাংলাদেশ সব হলে কি বিনিয়োগকারী? ক্ষুদ্র বিনিয়োগকারী। কারো কাছে কি একসাথে এত টাকা থাকে? তো কোম্পানি তারা বলে আরে তোমার এত টাকা ক্যাশ দেওয়া লাগবে না, আমরা তোমার সব মাল, ওই এজেন্টরা বলে আমরা তোমার সব প্রোডাক্ট কিসে পাঠাবো? বাকিতে পাঠাবো। কিভাবে পাঠাবো? বাকিতে পাঠাবো। তুমি কি করবা? এগুলি বিক্রি করবা মানুষের কাছে। বিক্রি কইরা কইরা, আমার কথাগুলি কিন্তু শুনো, বিক্রি কইরা কইরা তুমি তোমার কমিশন রেখা বাকি টাকা আম করে পাঠিয়ে দিবা। আমি কিন্তু বইয়া ফেলাইছি যা বলার। আর যারা শুনে নাই তারা কিন্তু পরে ভিডিও পিছে টাইনে টাইনে আবার শুনেন, আর কিছু করার নাই। কোম্পানি হেরে কি কইছে যে এত প্রোডাক্ট তুমি তো টাকা দিয়ে নেওয়ার দরকার নেই, আমরা, তুমি খালি দোকান নাও, আমরা তোমার মাল কি করবো? দিয়ে আসমু, বাকিতে দিয়ে আসমু। তুমি এগুলি বিক্রি কইরা কইরা কাস্টমারের কাছে তোমার নিজের কমিশন রাখবা। ধরো 10% কমিশন তুমি রাখবা, রাইখা বাকি টাকা বিকাশে কারে পাঠিয়ে দিবা? প্রতিষ্ঠানটা পাঠিয়ে দিবা। তাহলে ওই লোক, তাহলে এই যে নিজের মাল আমি কি ধরে বিক্রি করতেছি? এজেন্ট ধরে। এজেন্টের কিছু কি দেওয়া লাগে? কমিশন। আর শুনো, এজেন্টের তাইলে আমি মালগুলি কিভাবে পাঠাইতেছি বলো সবাই? নগদে না বাকিতে? বাকিতে। এখন এই যে বাকিতে যে মালগুলি পাঠাই, যতদিন পর্যন্ত এই পণ্যগুলি
ওই ডিলার বা ওই এজেন্ট বেচতে না পারে এতদিন পর্যন্ত প্রতিষ্ঠান ওই পণ্যগুলির সম্পদ মনে করে। কারণ যদি না বেচা হয় আবার আমগো পণ্য আমরা কি আনবো, রিটার্ন আনবো, হ্যাঁ বাকিতে পাঠাইছি বিক্রি করে করে হ্যাঁ কমিশন, এই পণ্যই তো হেন না, পণ্য কি এজেন্টের, পণ্য তো কোম্পানির, হ্যাঁ বিক্রি করে করে হ্যাঁ কমিশন রেখে কি করবো গেলি আমগরে টাকা পাঠিয়ে দিব। তো হ্যাঁ বিক্রি করতে না পারলে আমরা আবার আমগো মাল কি আনবো, ফেরত আনবো। তাহলে যতদিন পর্যন্ত এর কাছে মালটা থাকবো বিক্রি না হইব এতদিন পর্যন্ত আমরা এই পণ্যরে কি মনে করবো, চলতি সম্পদ। আর পণ্য কি দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ, এটারে তারা চলতি সম্পদ মনে করে। এইটারে তারা নাম দিছে চালানি কারবারের প্রেরিত পণ্য। চালানে কোন লেনদেন থাকে, 19 পড়া ধারে চালানে, তুমি কথা বলো না, তুমি ভুল উত্তর দাও, তুমি চুপ থাকো। চালানে কোন লেনদেন থাকে, ধারে লেনদেন। তাহলে যেহেতু মালগুলি বাকিতে পাঠাইতেছে এই জন্য নাম দিছে চালানি কারবারের কি পণ্য, প্রেরিত। চিঠি লেখছো না, প্রেরক প্রাপক, প্রেরিত মানে কি, যেটা পাঠাইছি, পণ্য পাঠাইছি বাকিতে, এটা সম্পদ। এখন তোমাদেরকে আমি প্রমাণ দেখাই এটা যে সম্পদ, সম্পদরাও মিলে কোন দিকে থাকে, এই যে দেখো কি নামে লেখা। তাহলে এজেন্টে কয় টাকার মাল পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, নগদে না বাকিতে, বাকিতে। এখন খেয়াল করে মজার বিষয়, চালানি কারবারের প্রেরিত পণ্য চালান প্রাপক। শোনো, যে লোকে এজেন্ট আমাদের তারে আমরা আদর করে কি ডাকি, চালান প্রাপক, মানে সে মালগুলি পাইছে। প্রাপক মানে কি, যে পাবে। আর প্রেরককে বলো তো, আচ্ছা বলো, যে পাঠাইছে সে হচ্ছে প্রেরক, হচ্ছে কি আমরা পাঠাইছি মালটা। তো কার কাছে পাঠাইছি, এজেন্টের কাছে। এজেন্টের নাম কি, চালান প্রাপক। এগুলি কিন্তু এমসিকিউ তে খুব ডিস্টার্ব করে, এমসিকিউ ইচ্ছা করলে কঠিন করে দিতে পারে এখান থেকে, খেয়াল করো। তাহলে চালানি কারবারের প্রেরিত পণ্য, এই যে পণ্য পাঠাইছি 1500 টাকার, এটাতে আমাদের এজেন্ট এই মাল, এই 1500 টাকার মাল কয় টাকায় বিক্রি করছে, 2000 টাকা বিক্রি করিয়া পকেটে তার নিজের কমিশন কত ঢুকাইছে, এই যে লেখছে চালান প্রাপককে 5% কমিশন প্রদান করতে হবে। তাইলে বলো এখন কমিশনটা কি সে বিক্রি দামের উপরে নিব না কিনা দামের উপরে নিব, বেচা মূল্যের উপরে নিব। সে বিক্রি করে দিছে কত টাকায় মালটা, তাহলে হাতে ক্যালকুলেটর নাও, 2000 টাকার মালের উপরে তারা কমিশন দেওয়া লাগবে কয় পার্সেন্ট, 2000-এর 5% কত, 100 টাকা। তাহলে সে নিজের, শুনো আমরা তারা কয় টাকার মাল পাঠাইছি সবাই, 1500। এই মাল সে কাস্টমারের কাছে বেচছে কততে, এখন সে তার কমিশন কত ঢুকাইবো পকেটে, 100, আমগরে কত পাঠাইবো, 1900। পড়া ঠিক আছে কিনা। এখন বলো তো আমাদের লাভ হয়েছে কত এই মাল থেকে, মাল ভাড়াইছি 1500, আমগরে দিছে 1900, লাভ হয়েছে 400। ক নাম্বার প্রশ্ন পড়ো, ঘর করি বিবরণ টাকা 400 টাকা লাভ, অ্যান্সার। এটা বাইর করে এখন দেখান লাগবো। তো আসেন আমরা ঘর করি। চালানে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য কয় টাকায় বিক্রি করছি সবাই, লাভ ক্ষতি বের করার সূত্র কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আগে সূত্র অনুযায়ী আগে কোন মূল্য থাকবে, আগে বিক্রয় মূল্য লিখছি, বিক্রয় মূল্যের উপরে ও আগে এজেন্টে কি দিতে হয়, বাদ চালান প্রাপকের কমিশন। এজেন্টের এখানে বাংলায় কি বলতেছে, চালান প্রাপক, ওর কমিশন কত পার্সেন্ট, 2000-এর 5% কত হয়। তাইলে বিকাশে ও কত পাঠাইবো আমগরে, 100 টাকা ওর পকেটে রেখে আমগরে কত পাঠাইবো। তাইলে এই 1900-র একটা নাম দেন আপনারা, চালান প্রাপকের কাছে প্রাপ্য, চালান প্রাপকের
মানে ওর থেকে আমরা পাবো, কাছে প্রাপ্য, ওর থেকে কত টাকা পাবো বলেন? 1900। এখন আমাদের লাভ কত হয়েছে এটার জন্য জানার জন্য আমরা কোন মূল্য মাইনাস করব? ক্রয় মূল্য। তাহলে লিখি চালানে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য। ও যেই টাকা পাঠাইতেছে এটার থেকে আমাদের কিনা দামটা বাদ দিলে লাভ ক্ষতি বের হবে। চালানে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য ও আমাদের, তাহলে ওদেরকে যেই মাল পাঠাইছে এই মালের কিনা দাম কত ছিল সবাই? 1500। তাইলে আমরা পাঠাইছি 1500 টাকার মাল, আর ও আমাদেরকে পাঠাচ্ছে কত? 1900। তাহলে আমাদের লাভ হয়েছে কত মাঝখানে? এটাই আমাদের চালানি কারবারের প্রেরিত পণ্যের লাভ। চালানি, ওই যে প্রশ্ন দেখা দেখা লিখে দেন, চালানি কারবারের প্রেরিত পণ্যের লাভ। চালানি কারবারের প্রেরিত পণ্যের কি লাভ? শেষ। ক নাম্বার অ্যান্সার শেষ। থেকে পড়া বুঝিনি। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? হতে চলে যাই। কি বিবরণী যেটা শিখাইছি দেখেন তো এটা চাইছে কিনা। বলছে 31শে ডিসেম্বর 2018 বছরের শেষে সমাপ্ত বছরের একটা কি প্রস্তুত করো? আয় বিবরণী। তোমারা এতদিন কি শিখাইলাম মাইশা? এই 2 ক্লাস ভরা বিশদায় বিবরণী। আচ্ছা এখন বলো আয় বিবরণী কয় ব্যবসায়িকটা তুমি শিখছো? 2 ব্যবসায়ী, সেবামূলক ক্রয় বিক্রয়কারী আর উৎপাদনমূলক। আচ্ছা এখন তুমি বলো তো এটা কি সেবামূলকদের আয় বিবরণী চাইছে তোমার কাছে নাকি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের? কিভাবে বুঝছো এটা যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের? ওই যে লেখা আছে ক্রয় বিক্রয়, সেবা নিয়ে তো কোনো কিছু বলা নাই। তার মানে এরা মাল কিনে আইনা বিক্রি করে নাকি সেবা দেয়? আচ্ছা তাহলে এটা তাইলে এই আয় বিবরণীটা ক্রয় বিক্রয়কারীদের আয় বিবরণী। আর ক্রয় বিক্রয়কারীদের আয় বিবরণী এক ধাপ বিশিষ্ট না বহু ধাপ বিশিষ্ট? তার মানে এই বহুধাপ বিশিষ্টটারে কি আয় বিবরণী ডাকে? বিশদ আয় বিবরণী। কয়টা স্টেপে নিট লাভ বাইর করে? 3টা। আমাদের কাছে কি কোনো লাভ দেওয়া ছিল? মোট লাভটা কোনো কিছু দেওয়া আছে? তার মানে অঙ্ক শুরু করতে হবে একদম কোন পদ থেকে? একদম বিক্রয় থেকে, প্রত্যক্ষ আয় থেকে। আয় বিবরণীর কাজ কি? আয় থেকে আয় কত প্রকার? এই যে এখন প্যাটার্নে আসবো। প্রত্যক্ষ আয়, ব্যয় কত প্রকার? প্রত্যক্ষ ব্যয়। তো আগে কোন আয় থাকবে? প্রত্যক্ষ আয়। তো প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। তাহলে অঙ্ক শুরু হবে একদম কোন আয় থেকে? প্রত্যক্ষ আয় থেকে। কোনো কোশ্চেন আছে আর? তাহলে অঙ্ক শুরু করি, আসেন সবাই রেডি। ঘর করেন বিবরণ 3টা টাকার ঘর। খ নাম্বার করে ছেড়ে দিব, জান বোরিং হইয়েন না। তাহলে অঙ্ক শুরু হবে কোন আয় দিয়ে? প্রত্যক্ষ আয়। ব্যবসা প্রত্যক্ষ আয় কয়টা? সব পড়ানো হয়েছে, বলেন প্রত্যক্ষ আয় কয়টা? একটা। নাম কি? নিট বিক্রয়। তো নিট বিক্রয় কেমনে বের করে শেখানো হয়েছিল? তা আসেন শুরু করি। তার মানে নিট বিক্রয় অঙ্ক, নিট বিক্রয় বের করতে হলে অঙ্ক শুরু করতে হয় কি দিয়া? বিক্রয় দিয়া। নিট বিক্রয় বের করতে হলে অঙ্ক শুরু করতে হবে কি দিয়া? বিক্রয় দিয়া। তাহলে অঙ্ক শুরু করব আমরা বিক্রয় দিয়া। আবার ইচ্ছা করলে হেডিং দিতে পারো। বিক্রয়কে আমরা কি বলি? প্রত্যক্ষ পরিচালনায়। ইচ্ছা করলে এই হেডিংটা উপরে লাগাইতে পারো, ঠিক আছে? তাহলে বলেন বিক্রয়ের টাকা কত? আসেন দেখি। বিক্রয়ের টাকা 5,30,000। তাহলে লিখে ফেলেন বিক্রয় 5,30,000। মাঝখানের ঘরে কাজ আছে এটার সাথে। এখন মাইশা খেয়াল করো, বিক্রয় থেকে কি বাদ? বিক্রয় ফেরত আছে কিনা? বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরত কত টাকা একটু দেখেন তো মামুনি।
বিক্রয় থাকে ক্রেডিট দিকে, বিক্রয় ফেরত থাকে উল্টা ডেবিট দিকে। 5,000 টাকা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেন, 5,000 বাদ বিক্রয় ফেরত, 5,000, 5,25,000। কাজ কিন্তু শেষ হয় নাই, আরো আছে, নিচে লেখেন এটা 5,25,000। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বাদ। খোঁজেন কোন বিক্রয় বাট্টা আছে কিনা, নাই। এই দুইটা জিনিস আগে রেও মিলে খুঁজবেন। আপনার যে নোটটা লিখছিলেন না নিট বিক্রয়, ওটা একটু বের করেন, ওটা একটু বের করেন দ্রুত। আমি একটু বলি, বের করছেন, সামনে আছে ওইটা। বিক্রয় থেকে প্রথমে কয়টা জিনিস বাদ দিছিলেন? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এই দুইটা দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিছি। এই দুইটা কোথায় খুঁজতে বলছি আগে, রেও মিলে খুঁজবেন। এরপরে নিচের যেগুলি আছে এগুলি কোথায় থাকে, সমন্বয়। তখন বলেন বিক্রয়ের পাশে আমরা নাম্বার লিখছিলাম কত, 2। বিক্রয়ের সাথে 2 নাম্বার সমন্বয়ের কাজ ছিল। কি ছিল ওই যে মনে করে দেখেন, আসেন 2 নাম্বার সমন্বয়টা সবাই একটু পড়েন। 2 নাম্বার সমন্বয় কি বলছে? বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য পাঠাইছিলাম কয় টাকা, এই পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, কিন্তু আদৌ এই পণ্য কি হয় নাই? আরে কি হয় নাই? এই পণ্য বিক্রয় হয় নাই, এই পণ্য বিক্রি হয় নাই, কিন্তু আমরা ধরে রাখছি এটা বিক্রি হয়েছে, কিন্তু আদৌ এই পণ্য শেষে দিয়ে কি হয়নি। তাহলে বিক্রি না হইলে এই পণ্য কি আসবে, ফেরত আসবে। আমরা তো 2 শর্তে পণ্যটা পাঠাইছি, হয় বিক্রি করো নাইলে, এখন যদি বিক্রি হয়নি তাহলে ফেরত আসবে। মানে এটাও এক ধরনের কি ফেরত, এটাও বিক্রয় থেকে কি যাবে, বাদ যাবে। তাহলে এটাও বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত বাদ দিব। তাহলে আসেন বাদ দেই, বাদ, এটার নাম দিবেন বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য। কি শর্তে? ফেরত শর্তে প্রেরিত পণ্য। কয় টাকার পণ্য ফেরত শর্তে পাঠাইছিলাম? 10,000। আচ্ছা, মাল বিক্রি করি কোন মূল্যে সবাই, তো ফেরতও আসবো কোন মূল্যে, বিক্রয় মূল্যে। এটা বিক্রয় মূল্যেই বাদ দিবেন, কিন্তু আইসা আবার কোন মালের সাথে মিশবো, ওইটা হইলো গোডাউনের মালের সাথে যোগ করবো কোন মূল্যে, ক্রয় মূল্যে। সব কিন্তু বুঝে নিছি আগেই। 5,25,000 থেকে 10 গেলে কত থাকে, 5,15,000। আর কোন কাজ আছিল বিক্রয়ের সাথে না, এই একটাই, এই দুইটাই, আর তো কোনো কাজ আছিল না বিক্রয়ের সাথে। ওকে ফাইন, তাহলে এটাই আমাদের কোন বিক্রয় মাইশা, এটাই আমাদের নিট বিক্রয়। তো গেল নিট বিক্রয়। এখন বলো আমাদের কোন আয় বাইর করে ফেলছি, প্রত্যক্ষ আয়। সূত্র কি বলে, প্রত্যক্ষ আয় থেকে কোন ব্যয় বাদ, প্রত্যক্ষ ব্যয় বাদ। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে লেখেন সুন্দর করে, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্য জানতে হইলে আগে কোন পণ্য জানতে হয়, আগে মোট পণ্য জানতে হয়। আর মোট পণ্য জানতে হইলে অঙ্ক শুরু করতে হয় কোন পণ্য দিয়া, বছরের শুরুর পণ্য দিয়া। তো বছরের শুরুর পণ্যকে কি বলে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, এটা শুরু হয় কি দিয়া। আবার বলতেছি, বিক্রিত পণ্য জানতে হইলে আগে কোন পণ্য জানতে হয়, মোট পণ্য। আর মোট পণ্য জানতে হইলে অঙ্ক শুরু করতে হয় কোন পণ্য দিয়া, বছরের শুরুর পণ্য। বছরের শুরুর পণ্যকে কি বলে, তো বলেন প্রারম্ভিক মজুদ পণ্য কয় টাকা সবাই, 75,000। এটার সাথে কোনো কাজ আছিল প্রারম্ভিক মজুদের সাথে, কোনো কাজ না থাকলে ডাইরেক্ট ব্যয়ের সাথে কোনো কাজ না থাকলে ডাইরেক্ট কোন ঘরে লিখতে বলি, মাঝখানের ঘরে। তাহলে মাঝখানের ঘরে 75,000। তাহলে শুরুতে দোকানে কয় টাকার মাল ছিল, এই মাল দিয়ে সারা বছর যাইবো, আরো মাল কি করতে হয়, ক্রয় করতে হয়। তাহলে খোঁজেন ক্রয় আছে কিনা। আর ক্রয়ের সাথে কাজ থাকলে কোন ঘরে লিখবো, প্রথম ঘরে। ব্যয়ের সাথে কাজ থাকলে মাইশা কোন ঘরে লিখতে হয়, প্রথম ঘরে। আর কাজ না থাকলে কোন ঘরে, মাঝখানের ঘরে। ক্রয়ের ব্যয়ের সাথে, কার সাথে, ব্যয়ের সাথে কাজ থাকলে কোন ঘরে লেখে, আর কাজ না থাকলে। তাহলে বলেন ক্রয় কত টাকা, ক্রয় আছে 3 লাখ। তাহলে আমরা সুন্দর করে, ক্রয়ের সাথে কাজ আছে কিন্তু, এটা আমরা প্রথম ঘরে লেখা বলাই ক্রয় 3 লাখ। এখন সূত্র কি বলে, ক্রয় থেকে কি বাদ, ক্রয় ফেরত, ক্রয় বাদটা, এই দুইটা কই খুঁজতে বলি, রেও মিলে খোঁজেন ক্রয় ফেরত আছে কিনা, আছে। তাহলে বাদ ক্রয় ফেরত। মা ক্রয় থাকে ডেবিট দিকে, ক্রয় ফেরত থাকে কোন দিকে, উল্টা। তাহলে ক্রয় ফেরত ক্রেডিট দিকে কত টাকা আছে আমরা দেখি, 11,000। এই যে ক্রয় ফেরত ক্রেডিট দিকে 11,000। তাহলে বাদ দেন ক্রয় ফেরত,
11,000। বাদ দিয়া নিচে লেখেন 3 লাখ থেকে 11 গেলে কত থাকে? 2,89,000। আসতে গেল আমাদের একটা কাজ ক্রয়ের সাথে, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ। কোন ক্রয় বাদটা আছে মামুনি? এবার বলেন ক্রয়ের সাথে নিচে কাজ আছে, কিন্তু ক্রয়ের সাথে নিচে কয় নাম্বারে কাজ ছিল একটু দেখি আসেন। 3 নাম্বারটা পড়েন। পণ্য কি করছিলাম? পণ্য বিতরণ করলে পণ্য বাড়ে না পণ্য কমে? এটা ক্রয়ের সাথে প্লাস না মাইনাস? কত টাকা মাইনাস? কয় টাকার পণ্য চলে গেছে? 4,000 টাকার পণ্য কমছে, তাহলে 4,000 টাকা মাইনাস করেন। কি নামে মাইনাস করবেন? বাদ পণ্য বিতরণ। কি নামে? পণ্য বিতরণ। কয় টাকার পণ্য বিলাইছেন? আর কোনো কাজ ছিল না? এই দুইটাই, এই দুইটাই। তাহলে আমরা এবার বিয়োগ করে মাঝখানে করে নিয়ে আসি 2,85,000। এটাই আমাদের কোন ক্রয়? সবাই নিট ক্রয়। আচ্ছা, তাহলে শুরুতে কয় টাকার মাল দোকানে ছিল বলেন সবাই? এই মাল দিয়া সারা বছর যাইব না। আরো কয় টাকার মাল কিনলাম? 2,85,000 নিট ক্রয়। এই মাল কি মাথায় করে উঠায় নিয়ে আসবো? মাল আনার সময় রাস্তায় কিছু খরচ আছে, শিখাইছি। খোঁজা শুরু করে পরিবহন, ক্রয় পরিবহন শুল্ক, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, মজুরি, কুলির মজুরি, ডক চার্জ, বন্দর খরচ। খোঁজো কোনটি আছে? একটাও আছে? একটাও নাই, কিন্তু মুখস্থ থাকতে হইব সবগুলি। কি বলছি? মুখস্থ থাকে, একটাও নাই। আরে যার মুখস্থ আছে সে তো বুঝবো যে কোনটা আছে কোনটা নাই। এনে একটাও নাই। আর যার মুখস্থই নেই হ্যাঁ তো কইতেই পারবো না কোনটা আছে না নাই। তাইলে যেহেতু মাল কেনার সময় কোনো খরচ পাই নাই, তাহলে এখানে আমাদের এই দুইটা পণ্য যোগ দিলে এখন কোন পণ্য চলে আসবো? মোট পণ্য। আমাদের টার্গেট কিন্তু আগে মোট পণ্য বাইর করা। তাহলে মোট পণ্য কত? যোগ করেন, একজনে বলেন যোগ করে কত হয়? 3,60,000 আমার মোট পণ্য। এখন মামুনি বলেন মোট পণ্য থেকে আপনার কি মোট পণ্য দরকার না বিক্রিত পণ্য দরকার? তো মোট পণ্য থেকে কোন পণ্যগুলি বাদ দিলে? বিক্রিত, অবিকৃত পণ্য বাদ দিলে। আর অবিকৃত পণ্য কয়টা? দুইটা। একটা হলো সমাপনী মজুদ, আর একটা হলো আগুনে পোড়া। এই অঙ্কে কোনো আগুনে পোড়া গেছিল না? শুধু সমাপনী মজুদ আছিল। তাহলে সমাপনী মজুদ গুলি কি পণ্য? অবিকৃত পণ্য। আর সমাপনী মজুদের সাথে কিন্তু আবার কাজ আছে। ওই যে মাল যে ফেরত আসছিল, এই মাল আইসা কোন মূল্যে গোডাউনের মালের সাথে মিশবো? ক্রয় মূল্য। এটা কিন্তু গোডাউনের মাল যে ফেরত আসছে, এতে গোডাউনের মাল আগের থেকে বাড়ছে না কমছে? লিফো অঙ্ক করছেন না সেকেন্ড ইয়াররা? মাল ফেরত আসলে দোকানের গোডাউনের মাল বাড়ে, তাইলে এটা গোডাউনের মালের সাথে যোগ হইব। সমাপনী মজুদের সাথে কিন্তু কাজ আছে। তাইলে সমাপনী মজুদটা কি ডাইরেক্ট বাদ দিতে পারবো না? কাজ আছে, কাজ আছে। তাহলে প্রথম করে লিখতে হবে আগে। লেখেন বাদ সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য। বলেন কয় টাকার পণ্য মাল, কয় টাকার মাল অবিকৃত রয়ে গেছিল? 50,000। লেখেন প্রথম করে 50,000। এখন দোকানে আবার ফেরত আসছে কয় টাকার মাল? 8,000 টাকার মাল ফেরত আসছে। তাইলে আমরা লিখি বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্যের কোন মূল্যে যোগ? সবাই ক্রয় মূল্যে যোগ। ক্রয় মূল্য। যে পণ্য পাঠাইছি ওই মাল ফেরত আসছে, এটা এখন কোন গোডাউনের মালের হিসাব রাখি কোন মূল্যে? সবাই তাহলে এটার সাথে যেই মাল ফেরত আসবো এটাও যোগ হইব কোন মূল্যে? ক্রয় মূল্য কত এই মালের? যে মাল ফেরত আইছিল এই মালের কিনা দাম কত আছিল? 8,000। তাহলে 8,000 যোগ হইব। তাহলে যোগ হইলে আমার টোটাল তাহলে কয় টাকার মাল গোডাউনে রয়ে গেছে, বিক্রি হয় নাই? তাহলে 3,60,000 টাকার মোট মাল আছিল, এর মধ্যে বেচা হয়নি কয় টাকার মাল? 58,000 টাকার মাল। তাহলে বাকিগুলি কি করছি? বিক্রি করছি। তাহলে কয় টাকার মাল বিক্রি করছি? 3,02,000 টাকার মাল বিক্রি করছি। দেখেন সবাই ঠিক আছে কিনা? তাহলে বলেন এখন মাইশা 3,02,000 টাকার মাল কয় টাকায় বিক্রি করছেন? এই যে এটা তো কিনা দাম, এটা হইলো কিনা দাম। যেই মাল বিক্রি করছি এই মালের কিনা দাম বা ব্যয়। তাহলে এই মাল বিক্রি করছি কত? এটার আয় হয়েছে কত? তাহলে 3,02,000 টাকার জিনিস 5 লাখে বেচছেন, লাভ হয়েছে না লস হয়েছে? কত লাভ হয়েছে এটা কেমনে বের করবো? আয় থেকে ব্যয়টা কি করবো? তাহলে বাদ দেন 5,15,000 থেকে 3,02,000 বাদ দেন, কত হয় বলেন?
কত? 2,13,000। এখন মাই সেই উত্তর দিব, কেউ কথা বললো না। প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ দিছি, কোন মুনাফা বাইরিব? এটা কয় নাম্বার স্টেপ বলেন এখন? মোট মুনাফা, গুড গার্ল। এটা কয় নাম্বার স্টেপ? 1 নাম্বার স্টেপ। প্যাটার্ন মনে আছে? অঙ্ক কি শেষ হয়েছে না যাইতে হইব নিট মুনাফা পর্যন্ত? মাত্র আসছি মোট মুনাফা। মোট মুনাফার পরে কি? যোগ পরোক্ষ পরিচালন আয়। তাইলে আসেন আমরা আবার এই এতটুকু লেখা হইলে সবাই বললেন, আমি কিন্তু লেখা উপরে উঠে ফেলবো এখন। প্যাটার্ন দেখানো মাইশা, প্যাটার্ন দেখানো। মোট মুনাফার পরে কি? লেখা হয়েছে? আচ্ছা, মোট মুনাফার পরে যোগ পরোক্ষ পরিচালন আয়, মানে এক কথা পরোক্ষ আয়। তাহলে পরোক্ষ পরিচালনায় কয়টা? পরিচালনায় কয়টা? 5টা। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, চালানি কারবারের মুনাফা, পাওনাদার বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। তুমি মুখস্থ করো না এগুলি? তো খোঁজো কোনটা আছে। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, চালানি কারবারের মুনাফা কোনটা আছে? চালানি কারবারের মুনাফা ক নাম্বারে বাইর করছি? 400 টাকা। তাহলে পরোক্ষ পরিচালনায় আছে না নাই? আছে। 5টার মধ্যে কয়টা পাইছি? এই প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা আছে কিনা এক নজর দেখে নিও। যোগ পরোক্ষ পরিচালনায় বা পরিচালনায় লিখলো চলবে। পরিচালনায় কয়টা পাইছি? 1টা পাইছি। কি পাইলাম? চালানি কারবারের কি বাবা? মুনাফা। কত টাকা মুনাফা হয়েছিল? ক থেকে পাই 400 টাকা। আর কোনো কিছু আছে কিনা বলো? তাহলে আয় কি হয় এই অধ্যায়ে? তাহলে যোগ দিলে 2,13,400। এখন বলো পরিচালন আয় থেকে কোন ব্যয় বাদ? পরিচালন ব্যয় বা পরোক্ষ পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় আম্মু কোন এন্ট্রিগুলি বসে? মনে আছে? অফিসের খরচ আর বিক্রয় বিতরণ খরচ। আবার আমি বলছিলাম এই অধ্যায়ে 3টা ব্যয়। কয়টা ব্যয় ভালো করে মুখস্থ করতে? 2টা, বিক্রিত পণ্যের ব্যয় আর অপরিচালন ব্যয়। এই 2 ব্যয় বাদে যত ব্যয় পাইবেন সবই কোন ব্যয়? পরিচালন ব্যয়। তো এখান থেকে আমরা পরিচালন ব্যয় খুঁজি। বেতন কারে দেই? কর্মচারী কই থাকে? তাহলে এটা অফিসের খরচ। আর অফিসের খরচ কোন ব্যয়ে বসে? তাহলে লিখবো কি লিখবো না? বেতনে কাজ আছে। বেতন কত মাসের জন্য দিছি? 10 মাসে কত দিছি? আসেন দেখি। 10 মাসে বেতন দিছি 60,000। তাহলে বেতনটা প্রথম ঘরে লেখেন 60,000। এটার সাথে কাজ আছে। বেতন প্রথম ঘরে 60,000। এটা কয় মাসের টাকা? এটা সমন্বয় তো, অভ্যন্তরীণ সমন্বয়, মনে নেই? তাহলে সমন্বয় ব্যয়ের সাথে কাজ থাকলে কোন ঘরে লিখতে বলি? প্রথম ঘরে। এখন বলো এই যে নোট এখন কাজে লাগবো। রেও মিলে কোন লেনদেন থাকে? বেতন নগদে কয় টাকা দিয়ে দিছ? এটা কয় মাসের টাকা দিছ? 10 মাসের টাকা দিয়ে দিছ 60,000। আরো বাকি কয় মাস? অঙ্ক অঙ্ক কয় মাসের? 12 মাসের। তাহলে 2 মাসের বকেয়া আছে। এই অধ্যায়ে বকেয়া থাকলে কি করে? আর অগ্রিম থাকলে বিয়োগ। মানে কম দিছ যোগ করবা, বেশি দিলে বিয়োগ করবা। তাহলে কয় মাসের কম দিছ? 2 মাসের। মানে বকেয়া আছে 2 মাস। আর বকেয়া টাকাটা কেমনে বাইর করবে? এদিক তাকাও। 10 মাসের টাকা কত দিছ সবাই? তো 10 মাসের টাকা যদি 60,000 হয়, 1 মাসের টাকা কত? এটা জানার জন্য কত দিয়া ভাগ দিবা? 60,000 রে কত দিয়া ভাগ? 10 দিয়া ভাগ দিলে 1 মাসের কত? 6,000। তো কয় মাসের বাকি? তাহলে 2 মাসের কত? 1 মাসে 6,000, 2 মাসে 6 12,000 বাকি। তাহলে 60 আর 12 টোটাল বেতন কত? 72,000। বুঝছো কিনা বলো? ক্যালকুলেটিং গুলি সাইডে দেখাই দিবেন পরীক্ষার হলে। আর একটু বামের থেকে লেখো মিন, হ্যাঁ সমস্যা নাই। গেল বেতন। বেতনের পর আম্মু কি আছে? বিজ্ঞাপন। বিজ্ঞাপন, আচ্ছা বিজ্ঞাপন একটা কি আয়না ব্যয়? ব্যয়। বিজ্ঞাপন কখন দেওয়া লাগে? মাল বিক্রির সময়। তাহলে বিক্রির সময় খরচগুলি কোন ব্যয়ে বসে? তাহলে বিজ্ঞাপন পরিচালন ব্যয়। লিখবো কি লিখবো না? বিজ্ঞাপনের সাথে কাজ আছে। আসেন কি কাজ আছে দেখে আসি। বিজ্ঞাপন আগে প্রথম ঘরে লিখতে হইব। বিজ্ঞাপন কয় টাকা সবাই? 14,000। বিজ্ঞাপন 14,000 প্রথম ঘরে লেখেন। বিজ্ঞাপনের সাথে নিচে কাজ আছে 3 নম্বরে। দেখেন তো মাইশা মামুনি, আপনি ফ্রি মানুষকে কয় টাকার পণ্য বিলাইছিলেন?
এতে আপনার খরচ আগের থেকে বাড়ছে না কমছে? তাহলে এটা যোগ হবে বিজ্ঞাপনের সাথে, যোগ পণ্য বিতরণ। মানুষের মধ্যে আপনি 4000 টাকার পণ্য বিলিয়ে দিছেন, বিজ্ঞাপন দিছেন, এতে আপনার খরচ আগের থেকে বাড়ছে। বাইরে কত হইলো মোট বিজ্ঞাপন কত? এখন আমাদেরকে মামুনি বলছিল মোট বিজ্ঞাপনের কত অংশরে খরচ দেখাও? 3/1 অংশরে অবলোকন দেখাও। অবলোকন শব্দের অর্থ কি? খরচ। তাহলে মোট বিজ্ঞাপন কত সবাই? এই যে এটার 3/1 খরচ। আর তাহলে 3/1 যদি খরচ হয়, বাকি 2 ভাগ কি? সম্পদ। তাহলে আমরা এখানে খরচটা দেখাইতে বসছি না সম্পদটা দেখাইতে বসছি? খরচটা। তাহলে কোনটা বাদ দিলে খরচটা বাড়িব? সম্পদটা বাদ দিব। তাহলে আসেন, সম্পদটার নাম কি? কয় ভাগ সম্পদ? 2 ভাগ সম্পদের নাম কি? এখন আসেন, বিলম্বিত বিজ্ঞাপন কয় টাকা? আসেন বাইর করি। আপনার মোট বিজ্ঞাপন কত সবাই? কয় ভাগ খরচ? কয় ভাগের 1 ভাগ? তো বাকি 2 ভাগ কি? ওই সম্পদটার নামই কি? কথাই কয় না জোরে সবাই। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কয় ভাগ? আর বাকি 1 ভাগ কি? খরচ। তাহলে 2 ভাগের সম্পদ কত বাইর করেন? 12,000। তাহলে খরচ 1 ভাগ, 1 ভাগে কত হয়? 6,000 টাকা 1 ভাগের খরচ। পড়া বুঝছি কি বুঝি নাই অ্যাকুরেটলি? তাহলে 2টা খরচ পাইলাম। এরপরে খোঁজো মূলধন। মূলধন কোনো খরচ না। আসবাবপত্র। আসবাবপত্র কি সম্পদ? এটার উপরে কোনো অবসর টবসর ধরতে কইছিল? নাই। ঋণ। ঋণ একটা দায়। দায়ের উপর সুদ পাই না দায়ের উপর সুদ দেই? দায়ের উপর সুদ দেই। তো যেই সুদ দেই ওই সুদ আয় না ব্যয়? ব্যয়। তাহলে এই ঋণের সুদ একটা ব্যয়। কিন্তু দুঃখের বিষয়, সুদ কি কখনো পরিচালন ব্যয় হয় না অপরিচালন? আমরা খুঁজতেছি কি? পরিচালন। এখানে আসবো না। প্রপদ এটি কোনো ব্যয় না। চালানি এটি কাজ করছি। নিচে খোঁজো, নিচে আর কোনো ব্যয় আছে কিনা? পরিচালন ব্যয় বসানোর মতো আর কোনো ব্যয় আছে? নাই। তাহলে ব্যয়, পরিচালন ব্যয় কয়টা পাইছি বলো? পুরা অঙ্কে পরিচালন ব্যয় পাইলাম 1টা 2টা। তাহলে টোটাল পরিচালন ব্যয় কত? যোগ দিয়ে বাইর করুন সবাই। 72 আর 6। আর কোন পরিচালন ব্যয় দেখছ? নাই। 78,000। এখন বলেন ব্যয় কি করে? ব্যয় বিয়োগ। এই যে লেখা রাখছেন, ব্যয় কি করে? বাদ দেয়। কার থেকে বাদ দিবেন? এই যে আয়ের থেকে। 2,13,400 থেকে 78,000 বাদ দাও একজনে। 2,13,400 থেকে 78,000 বাদ দাও। 1,35,400 টাকা। সরি, 1,35,400। এখন মাইশা উত্তর দেন। পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যেই মুনাফাটা বাইর করলেন, এই যে আয় থেকে ব্যয় বাদ দিয়া, এটা কোন মুনাফা বাইরেছে? পরিচালন মুনাফা। গুড। এটা আয় বিবরণীর কত নাম্বার স্টেপ? 2 নাম্বার স্টেপ। আর কয় স্টেপ বাকি? আর 1 স্টেপ বাকি। এটা পরিচালন মুনাফা লিখে দেন। তো পরিচালন মুনাফার সাথে এবার প্যাটার্ন অনুযায়ী কি? অপরিচালন আয় যোগ। খোঁজেন অপরিচালন আয় আছে কিনা একটাও, আগে খোঁজেন। আচ্ছা, আমি একটু লেখা হয়েছে কিনা সবার আগে একটু লেখেন তাড়াতাড়ি। দিতেছি, ছুটি দিতেছি। কই শেষ? তাহলে লেখা উপরে উঠাচ্ছি, ছবি নিচে নামাইতে হইব আবার। এবার অপরিচালন আয় ব্যয় সবাই বুঝবেন। দাঁড়ান, সিস্টেম করে দিতেছি। হ্যাঁ নেন, খোঁজেন অপরিচালন আয় ব্যয় আছে কিনা। অপরিচালন আয় খোঁজেন। বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, সরকারি বন্ডের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত ভাড়া, শিক্ষানবির সালামি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা। মুখস্থ থাকতে হবে কয়টা? সবটি আছে? একটাও অপরিচালন আয় একটাও নাই। এবার অপরিচালন ব্যয় খোঁজেন।
ঋণের সুদ অপরিচালন ব্যয়, তার মানে পুরো অঙ্কে অপরিচালন ব্যয় পাইছি কয়টা, আয় কয়টা, আয় নাই, কিন্তু এগুলি মনে রাখতে হবে সবগুলি। হ্যাঁ বলেন। ওইটা ওই ইয়ার সাথে হিসাব হয়ে গেছে, মুনাফার সাথে। ওইটা ওই আয় থেকে ব্যয় বাদ দিয়ে তো মুনাফা ডাইরেক্ট বসাইলাম। এটা এই অঙ্কের ভিতরে আলাদা করে ঢুকানোর ওই 4 লাইন যেটা আপনি কত করছেন এদিকে আর এই ম্যাথে ঢুকানোর দরকার আছে না, ডাইরেক্ট মুনাফা দেখাই দিছি, ওই আয় ব্যয় আগে মাইনাস হয়ে গেছে। তাইলে সবাই একটা অপরিচালন ব্যয় পাইছে, লেখেন বাদ অপরিচালন ব্যয়, হেডিং দেন বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় কয়টা পাইলাম, একটা। নাম কি, ঋণপত্রের সুদ। সবাই হাতে ক্যালকুলেটর, ঋণপত্রের সুদ বাইর করবো। বলেন ঋণ নিছি কয় টাকা, সবাই দেখি তো বাবা, ঋণ নিলাম কয় টাকা, আগে এটা দেখি। ঋণ নিছি আমি 1 লাখ। 1 লাখ টাকার উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো মাইশা, 6%। তাইলে আসেন ক্যালকুলেটিংটা সাইডে দেখাই দিতে হবে, ঠিক আছে। তাইলে 1 লাখ টাকার উপরে কয় পার্সেন্ট সুদ, 6% সুদ। মামুনি হাতে ক্যালকুলেটর নেন, 1 লাখের 6% করলে কত হয়, 6000। থামেন, পার্সেন্ট করলে যে মানে সুদটা বের হয় এটা কয় বছরের সুদ, 1 বছরের সুদ। এখন পার্সেন্ট করার পরে স্যার বলছে দেখতে পাশে কোনো তারিখ আছে কিনা, আছে তারিখ, এবং এই তারিখটা আমি যেই সালের অঙ্ক করি ওই সালের মধ্যে পড়ছে কিনা। যদি আমার সালের মধ্যে না পড়ে তাহলে এই তারিখের কোনো কাজ নাই, কোনো কাজ হবে না, পুরা কয় বছরের সুদই ধরবেন। আর যদি আমার সালের মধ্যে পড়ে তখন এই তারিখের কাজ হবে। তাইলে বলেন কি বলছি, প্রথম পার্সেন্ট করলে কয় বছরের সুদ বাইর হয়, পার্সেন্ট করার পরে দেখতে বলছি পাশে কোনো, এবং তারিখটা আমি যেই সালের অঙ্ক করি ওই সালের মধ্যে পড়ছে কিনা। যদি ওই সালের মধ্যে না পড়ে ওই তারিখের কোনো কাজ নাই, পুরা কয় বছরের সুদ ধরবেন। তাহলে এখানে বলেন এখন এই তারিখের কোনো কাজ হইব সবাই, তাহলে পুরা কয় বছরের সুদ ধরবো, 1 বছরের সুদ কত আসে, 6000 বাদ দেন। আয় থেকে এই যে এইটা ব্যয়টা বাদ দেন, কত হয় বলেন। এখন মাইশা উত্তর দেন, এটাই কি মুনাফা, লেখা দেন এটাই নিট মুনাফা, শেষ। 1,29,400, এটাই আমার নিট মুনাফা। এই ছিল আমাদের খ নাম্বার এই অঙ্কের, ঠিক আছে। এই যে আমাদের ম্যাথ, ওকে, পুরা ম্যাথটা খ নাম্বার একদম 3টা স্টেপ পাইছেন এই ম্যাথে। কেন করাইছে এই ম্যাথটা এবার বুঝছেন আপনি, প্যাটার্ন গুলি কাজে লাগছে। এই ম্যাথটা আবার আপনি করবেন বাসায়, ওকে। আর নেক্সট ক্লাসে দেখে আরেকটা নতুন ছক শিখাবো, ঠিক আছে, আপনাদের ক্লাসে আর্থিক অবস্থার বিবরণী বা মালিকানা সহ বা দুইটাই শিখে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই অঙ্কটা করবেন সবাই বাসায়।